কেউ কেউ বলছেন খালেদা জিয়াকে কারাগারে থাকা অবস্থায় পয়জনিং করা হয়েছে। অসম্ভব কিছু নয়। খালেদা জিয়ার মেডিকেল রেকর্ড পরীক্ষা করলে এটার সূত্র পাওয়া যেতে পারে। এটার জন্য দরকার মেডিকেল তদন্ত। আমার খটকা লাগছে ওনার সিরোসিস হওয়া নিয়ে। একজন চিকিৎসক চাইলে খালেদা জিয়ার সিরোসিস বাঁধিয়ে দিতে পারেন, সাদা চোখে সেটা ধরাই যাবে না। তিনি যে ওষুধ খেতেন সেটার ডোজ একটু কম বাড়া করেই এটা করা সম্ভব, কিন্তু এই তদন্ত তো আর এখন করা সম্ভব না। হয়তো কখনো করা যাবে। যদিও খালেদা জিয়া সবসময় ওনার বিশ্বস্ত চিকিৎসক দলের তত্ত্বাবধানে চিকিৎসা নিতেন, কিন্তু একটা সময় ব্যতিক্রম হয়েছিল। কারাগারে থাকার একটা পর্যায়ে উনাকে ওনার ইচ্ছার বিরুদ্ধে বিএসএমএমইউ এর চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল। আমাদের এখন যেটা দরকার, বেগম জিয়াকে কারা চিকিৎসা করেছিল, কি কি দিয়ে চিকিৎসা করিয়েছিল, কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, সেটার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড রাখা। অনেকের মনে হতে পারে যে আমি একটা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছি, কিন্তু রাজনীতিতে প্রতিপক্ষকে পয়জনিং এর ঘটনা তো বিরল নয়। ইদানিংকালেও এই ঘটনা ঘটছে প্রায়ই। ইয়াসির আরাফাতকেও পয়জনিং করা হয়েছিল বলে একটা বিশ্বাস এখনো চালু আছে। হামাস নেতা খালেদ মেশালকে মোসাদ পয়জনিং করেছিল। রাশিয়ার নেতা আলেক্সেই নাভালনিকে পয়জনিং করা হয়েছিল। ইউক্রেনের নেতা ভিক্টর ইউশেনকোকে পয়জনিং করা হয়েছিল। এমনকি সেই ইতিহাসে রাশিয়ার রানীর প্রেমিক রাসপুতিনকেও পয়জনিং করা হয়েছিল। ফ্যাসিবাদের জামানায় সন্দেহ জারি রাখতে হয়। আমার সন্দেহ অমূলক হলেই আমি খুশি হব, কিন্তু বাংলাদেশে তো এমন ডাক্তারও আছে যারা বিশ্বজিতের শরীরে মাত্র একটা আঘাতের চিহ্ন দেখেছেন বলে পোস্টমর্টমের রিপোর্ট লেখেন। এখন তেমন কোন চেতনাজীবী ডাক্তার যদি বিশ্বাস করে বসেন যে এই খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রধান অন্তরায়, তাহলে সেই ডাক্তারকে দিয়ে তো যা ইচ্ছা তাই করিয়ে নেওয়া সম্ভব। সে দরকার হলে কৌশল আবিষ্কার করবে মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়ন করা যায়। মুফতে মুক্তিযোদ্ধার সম্মান কেনা চায়। আমি একটা হাইপোথিসিস দাঁড় করাচ্ছি, যে হাইপোথিসিস খালেদা জিয়ার অসুস্থতার একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারবে। মন দিয়ে শুনুন। তবে যদি কেউ অল্টারনেট হাইপোথিসিস দিতে পারেন, আর সেটা যদি খুব কম্পেলিং হয়, তবে নিশ্চয়ই আমার দেয়া হাইপোথিসিস বাতিল হয়ে যাবে। এবার আসুন আমার হাইপোথিসিস। আমি এটা গল্পের মতো করে বলবো, একটার পর একটা ঘটনা সাজিয়ে। এই গল্পটাই আসলে একটা হাইপোথিসিস। গল্পটার শুরু 2010 সালের নভেম্বর মাসে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হলো প্রতিহিংসাবশত। তিনি তার পরলোকগত স্বামীর স্মৃতিধন্য বাসা থেকে যখন বিদায় নিলেন, তখন আওয়ামী মহল একটা নোংরা গুজব ছড়ালো। গুজবটা ছিল এইরকম যে খালেদা জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে। আপনি খেয়াল করলে দেখবেন, যেহেতু আওয়ামী মহলের প্রতিপক্ষের সাথে সাধারণভাবে বাংলাদেশের আপামর ইসলামী জনগণের একটা আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক থাকে পলিটিক্যালি, তাই আওয়ামী লীগ তার প্রতিপক্ষের বিরুদ্ধে সহজে সেই অভিযোগগুলো আনে যা শুনলে বাংলাদেশের আপামর ইসলামপ্রিয় মানুষ পিছু হটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে খালেদা জিয়ার বাসায় মদের বোতল পাওয়া গেছে, এইটা খুব মুখরোচক একটা অভিযোগ হিসেবে সামনে আসে। সম্ভবত তখনই খালেদা জিয়াকে জেলে নেওয়া হবে এই পরিকল্পনা করা হয়েছিল। খালেদা জিয়া বয়স্ক মহিলা, তার নানা স্বাস্থ্য সমস্যা থাকতেই পারে, কিন্তু খালেদা জিয়ার লিভার সিরোসিস বাঁধিয়ে দেওয়া সবচেয়ে সহজ। যদিও নানা কারণে লিভার সিরোসিস হতে পারে, তবে যেহেতু মদ্যপানের সাথে লিভার সিরোসিসের সম্পর্ক আছে, তাই ওই 2010 সালের সেই গুজব আর সত্যিকারের সিরোসিস মিলিয়ে নিলে মাঝে অনেক খিচুড়ি করে ফেলা সম্ভব। এবার আসুন কিভাবে খালেদা জিয়া সিরোসিসে আক্রান্ত হলেন একাডেমিক্যালি সেটা দেখি। আপনারা যারা খালেদা জিয়ার চিকিৎসার খবর নিয়মিত খুঁটিয়ে দেখছেন, তাদের নজরে এসেছে এই কথাটা। চিকিৎসক বলছেন খালেদা জিয়ার আর্থারাইটিসের সমস্যা বেড়েছে, কিন্তু আর্থারাইটিসের চিকিৎসা করতে গেলে লিভারে সমস্যা হচ্ছে। ঠিক এই জায়গাটাই ক্যাচ পয়েন্ট। আর্থারাইটিসের চিকিৎসায় খালেদা জিয়াকে কি দেওয়া হচ্ছে আমি জানি না, কিন্তু এই ঘটনা ঘটতে পারে শুধুমাত্র আর্থারাইটিসের দুটো ওষুধ খেলে। একটার নাম অ্যালোপিউরিনল আর একটা মেথোট্রেক্সেট। দুইটাই লিভারের জন্য বিষবৎ।
খালেদা জিয়ার লিভারের সমস্যা সাম্প্রতিক, অন্তত মেথোট্রেক্সেট অ্যালোপিরিনাল দেওয়ার পরে এই লিভারের সমস্যা হয়েছে। লিভারের সমস্যা থাকলে মেথোট্রেক্সেট অ্যালোপিরিনাল দেওয়াই হতো না। তাহলে সিরোসিস কিভাবে হলো? আর্থাইটিসের রোগীদের লিভার ইনফ্লামেশন বা প্রদাহ হয়, এটাকে বলা হয় মেটা ইনফ্লামেশন। এটা চিকিৎসা বিজ্ঞানের একটা খুবই সাম্প্রতিক একটা ধারণা। মানে একটা অঙ্গে যদি প্রদাহ হয় তাহলে অন্যান্য অঙ্গেও প্রদাহ হতে থাকে। আর্থাইটিসের রোগীদের লিভারে প্রদাহ হতে থাকে, তাদের মধ্যে উঁচু মাত্রায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে থাকে। তার মানে লিভারে ফ্যাট বা চর্বি জমতে থাকে। এই ফেনোমেননটা প্রথম জানা যায় 2006 সালে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজির কনফারেন্সে, এবং এই পেপারটা তখন পাবলিশড হয়। যদিও সেই গবেষণায় কন্ট্রোল গ্রুপের সাথে স্টাডি গ্রুপের তফাৎটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ছিল না, কিন্তু একটা নন সিগনিফিকেন্ট পজিটিভ কোরিলেশন ছিল। তবে পরবর্তীতে নানা গবেষণায় দেখা যায় মেথোট্রেক্সেট দিলে আর্থাইটিসের রোগীদের উঁচু মাত্রায় ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে। সকলের বোঝার জন্য বলছি, স্বাভাবিক লিভার থেকে প্রদাহ হয়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়, মানে লিভারে বা যকৃতে বা কলিজায় চর্বি জমে, এবং সেটা চলতে থাকলে যদি তার কোনো চিকিৎসা না হয়, থামানো না যায়, তাহলে এক সময় সেটা হয় নন অ্যালকোহলিক স্ট্র্যাটোহেপাটাইটিস বা NASH, সংক্ষেপে বলা হয় ন্যাশ। আর সেটাও যদি থামানো না যায় তাহলে সেটাই একসময় সিরোসিসে রূপান্তরিত হয়। এটা লিভার ড্যামেজের ফলে ঘটে যাওয়া 3টা ধাপ। খালেদা জিয়ার আর্থাইটিসের সমস্যা আজকের নয়, 35 বছর ধরে তিনি ভালোই ছিলেন ওষুধ খেয়ে, কিন্তু ওষুধের ডোজ কখন পাল্টানো হলো? সারপ্রাইজ! এটা পাল্টানো হলো 2018 সালে। 30 বছর পরে তিনি 30 বছর আর্থাইটিস নিয়ে ভালো ছিলেন, চিকিৎসায় ভালো ছিলেন। 2018 সালে যখন ওনাকে বিএসএমএম এ ভর্তি করা হলো, সেই সময় মেডিকেল বোর্ডের একটা স্বীকারোক্তি আপনাদেরকে দিচ্ছি। তারা বলছে, আপনারা পত্রিকাতেও দেখুন, পত্রিকাতে ঠিক এইভাবেই এসছে। তারা বলছেন উনার মূলত যে রোগ হয়েছে তা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই রোগের কারণে ওনার শরীরের গিটে গিটে ব্যথা বা বাত সৃষ্টি হয়েছে। এই রোগের ওষুধ তিনি গত 30 বছর ধরে খাচ্ছেন, কিন্তু সঠিক পরিমাণে বা ডোজে খাচ্ছিলেন না, তাই জটিলতা বেড়েছে। এই তথাকথিত সঠিক ডোজটাই কি সব সমস্যার সৃষ্টি করেছে? আমি কোনো উপসংহার বা কনক্লুশনে যাচ্ছি না, কিন্তু সব ঘটনা তো এটাই বলছে ওনার আর্থ্রাইটিসের মেডিকেশনেই ওনার লিভার ইনজুরি হয়েছে। সেটা ইগনোর করা হয়েছে, বারে বারে বিদেশের চিকিৎসা নিতে যেতে বাধা দেওয়া হয়েছে, এবং তিনি বয়সের কারণে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন। এই কথাই যেন প্রচার করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। প্রকাশ্যে শেখ হাসিনা বলবে মারে আল্লাহ রাখে কে, আর কানে কানে ওনার সাঙ্গপাঙ্গরা বলবে জানেন খালেদা জিয়া সিরোসিসে মারা গেছে। সিরোসিস কেন হয় জানেন? বলে একটা শয়তানি হাসি দেবে। আপনারাও তৈরি থাকেন এই কথা বলতে। হ্যাঁ জানি, আর্থাইটিসের ওষুধ মেথোট্রেক্সেটের কারণে প্রথমে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, তারপরে ন্যাশ, আর তারপরে সিরোসিস হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা করতে বাইরে যেতে না দেওয়ার কারণে আজ হওয়াটাই একটা বিরাট রহস্য। কেন বলছি? আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন খালেদা জিয়া বিএসএমএম এর চিকিৎসা নিচ্ছিলেন 2019 সালের শেষ দিকে, তখন আদালত বিএসএমএমইউকে খালেদা জিয়ার একটা স্বাস্থ্য এবং চিকিৎসা প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন। বিএসএমএমইউ 2019 সালের 11 ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয়। সে প্রতিবেদন নেত্র নিউজে ছাপা হয়। প্রতিবেদনটা এইটা। এটাই নেত্র নিউজের সাইট থেকে ডাউনলোড করেছি। আপনারা তারিখটা ভালো করে দেখুন। এই প্রতিবেদনে বিখ্যাত এবং স্বনামধন্য চিকিৎসকরা স্বাক্ষর করেছেন। বিএসএমএমই এর ভিসি এই প্রতিবেদনটা আদালতে ফরওয়ার্ড করেছেন। আমরা বলতে পারি এটা হাই কোয়ালিটি প্রকাশিত কোনো অফিসিয়াল প্রতিবেদন। তার মানে আজ থেকে প্রায় 1 বছর 11 মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে, জানিয়ে আমরা একাডেমিক্যালি আলোচনা করতে পারি। ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য সমস্যা ছিল সেটা উনারা এই প্রতিবেদনে লিখেছেন।
তারা লিখেছেন, দেখুন, তারা লিখেছেন 4টা মাত্র অসুখ ছিল, 1, 2, 3, 4 করে ওনারা লিখেছেন। দেখুন, তারা লিখেছে ডায়াবেটিস, হাইপারটেনশন, কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা আর আর্থ্রাইটিস। এইখানে লিভারের কোনো সমস্যা লেখা আছে? নাই। ওনার লিভার সম্পূর্ণ ভালো। মাত্র 1 বছর 11 মাস আগে ওনার লিভার ঝকঝকে পরিষ্কার, সম্পূর্ণ ভালো। এই 1 বছর 11 মাসে তার লিভারে সিরোসিস হয়ে গেল আর তিনি রক্ত বমি করা শুরু করলেন। সিরোসিস 1 বছর 11 মাসে ডেভেলপ করে কারো? অবশ্যই না, এটা অসম্ভব, যদি না কোনো টক্সিন দিয়ে বা বিষ দিয়ে লিভার নষ্ট করে না দেওয়া হয়। একজন রোগীর লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে 20 থেকে 30 বছর। আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখুন। সবচেয়ে আর্লি যে রিপোর্ট আছে সিরোসিস হওয়ার, তা 5 থেকে 10 বছর। দুনিয়াতে কোনো মানুষের 1 বছর 11 মাসের সম্পূর্ণ স্বাভাবিক লিভারে লিভার সিরোসিস হবার কোনো রেকর্ড নেই। এটা মেডিকেলি ইম্পসিবল। লিভার সিরোসিস একটা খুবই স্লোলি প্রোগ্রেসিং ডিজিজ। খালেদা জিয়া তাহলে এক বিরল কেসই শুধু নন, দুনিয়াতে একমাত্র কেস যার 1 বছর 11 মাসের সিরোসিস হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসকদের বলছি, আপনাদের এটার ব্যাখ্যা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বিষ প্রয়োগ ছাড়া আর একটা ব্যাখ্যা থাকতে পারে, তা হচ্ছে আগেই সিরোসিস ছিল, কিন্তু সেটা মেডিকেল রেকর্ডে ইচ্ছে করে উৎস রাখা হয়েছে, বা সেই সময় ডাক্তারেরা সিরোসিস হয়েছে সেটা ধরতেই পারেননি। যদি তা হয় তাহলে এটা তো আর এক ক্রাইম। খালেদা জিয়া বিএনপির নেত্রী মানি, কিন্তু তিনি দেশেরও নেত্রী। তিনি 2 বারের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী, তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, তিনি বাংলাদেশের ইতিহাসের এক বর্ণিল জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, যিনি একটা সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সেই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধুনফুন বুঝায় পার পাবেন না। আমাদের ধুনফুন বুঝাই দিল দুনিয়ার মানুষ এই প্রশ্ন জারি রাখবে, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের দরকার, ওনাকে বেঁচে থাকতে হবে। ওনার সুচিকিৎসার জন্যই এই প্রশ্নের উত্তর দরকার, যে কোন প্রক্রিয়ায় নজিরবিহীনভাবে ওনার অস্বাভাবিক অল্প সময়ে সিরোসিসের মতো রোগ হয়ে গেল। এই প্রশ্নের উত্তর না পেলে আমরা প্রশ্ন করা অব্যাহত রাখবো। আর যদি আমরা বুঝতে পারি ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, তাহলে আমরা কাউকেই ছাড় দেব না। পৃথিবী জুড়েই পলিটিশিয়ানদের জনগণ বিশ্বাস করতে পারে না। তারা দেখায় মুরগি কিন্তু খাওয়ায় ডাল। জনগণ বারবার প্রতারিত হয়। দেখেন আমাদের পূর্বপুরুষেরা সমস্ত আবেগ দিয়ে মুসলিম লীগ করেছিল, পাকিস্তান আন্দোলন করেছিল, তারপরে পাকিস্তান এক নতুন উপনিবেশিক শাসন শুরু করেছিল। বাঙালিরা স্বাধীন বাংলাদেশে লড়াই করলো, জীবন পণ লেখে রক্ত দিল। তারপরে স্বাধীন বাংলাদেশে পেলাম বর্বর এক স্বৈরশাসন দুর্ভিক্ষ। এরশাদকে হটালাম আর পেলাম ফ্যাসিস্ট হাসিনাকে। হাসিনাকে হটাবো, তারপরে আবারও কি সেই একই ইতিহাস ফিরে আসবে? না, সেটাকে আসতে দেওয়া যাবে না। তাহলে কিভাবে আমরা স্বপ্নভঙ্গের সেই দুষ্টু চক্র ভাঙতে পারব? খেয়াল করলে দেখবেন হাসিনার এই দুঃশাসনের বীজ লুকিয়ে আছে আমাদের সো কল্ড প্রগতিশীল সংবিধানে। এই সংবিধানই সকল দুঃশাসনের প্রাথমিক উৎস। আমি খুব বিস্তারিত আলাপে যাব না আজকে, এই আলাপটা কয়েকদিন ধরে করতে হবে। তবে আজকে আমি একটা মাত্র পয়েন্ট তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু আসলে কি রাষ্ট্রের মালিক জনগণ? আপনি সংবিধান পড়লে দেখবেন এই বাক্যটির পরে সেমিকোলন দিয়ে বলা হয়েছে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হইবে। তার মানে কি? সংবিধান জনগণের, তাহলে এই ক্ষমতা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্ব দিয়েছে? অর্থাৎ প্রয়োগের মালিক হচ্ছে প্রধানমন্ত্রী, সরকার প্রধান। আমরা যখন মেডিকেল কলেজে পড়ি তখন কলকাতার বাংলাদেশ মিলে একটা বাংলা সিনেমা হয়েছিল অবিচার নামে। সিনেমাটা আসলে কলকাতার বাংলাদেশের কিছু অভিনেতা অভিনেত্রীকে তারা নিয়েছিল। শক্তি সামন্ত একজন খুব নামকরা পরিচালক ছিলেন। তার একটা সিনেমার ফর্ম ছিল খুব ইন্টারেস্টিং। উপকূল অঞ্চলে মাঝিদের নিয়ে, নৌকা, সমুদ্র, মাছ ধরা, এইসব নিয়ে সিনেমা। কাছাকাছি ফরম্যাট তার অনেকগুলো সিনেমায় আছে, যেমন ধরেন উত্তম কুমারের অমানুষ, অমিতাভ বচ্চনকে নিয়ে অনুসন্ধান, হিন্দিতে এটা হয়েছিল বরসাত কি এক রাত,
এইসবের বেসিক প্লট একই। ইন্টারেস্টিংলি সব সিনেমার ভিলেন কিন্তু উৎপল দত্ত। অবিচারের কলকাতা ভার্সনের নাম ছিল অন্যায় অবিচার। ওই সিনেমায় আমাদের নতুন আছে না, এখনকার চ্যাংড়া ব্যাংড়া অবশ্য চেনে না, আমাদের সময় খুব একজন ভালো নাচতে পারতো নতুন, সেই নতুন একটা অসাধারণ নাচ দিয়েছিল মিঠুনের সাথে, নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না। আস্তে আস্তে এখন আমার ভিডিও বাদ দিয়ে কিন্তু সিনেমার গান দেখার জন্য দৌড়াইলে হবে না, সংবিধান নিয়ে এক জ্ঞানের আলাপ আছে। হ্যাঁ, আগে সিনেমার আলাপটা শেষ করে নিই। নায়ক নায়িকা ছিল মিঠুন চক্রবর্তী আর আমাদের রোজিনা। উৎপল দত্ত ন্যাচারালি কমন ভিলেন, উনি ছিলেন ভিলেন। রোজিনার পর্দার নাম হচ্ছে কদম। তো এখন চ্যাংড়া ব্যাংড়া ভাবতেছে যে দাদা তো সিনেমা দেখে একদম ফাটায় ফেলছে আর কি। জি, আমি সিনেমা ভালো দেখি। উৎপল দত্তের খুব খায়, সে রোজিনারে তার বিছানায় নেবে আর কি। তো সে একটা বুদ্ধি করছে, সিরিয়াস বুদ্ধি কিন্তু। তার এক লেসপেন্সার আছে, তো তার লেসপেন্সারের সাথে কদমের বিয়ে দেবে। তো লেসপেন্সার তো মহা খুশি। উৎপল দত্ত সেই হিসাবে সব প্ল্যান করে ফেলছে। তো কদম মানে রোজিনার বাপের অভিনয় করছিল এটিএম শামসুজ্জামান। তো এখন উৎপল দত্ত তার লেসপেন্সারের সাথে কদমের বিয়া ঠিক করে ফেলছে, এটিএম শামসুজ্জামানকে কনভিন্স করে ফেলছে, সব ঠিকঠাক। এখন উৎপল দত্ত তার লেসপেন্সারকে টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝাইতেছে যে সে যে বিয়ে দিতেছে কদমের সাথে, কি টার্মসে। তো তার লেসপেন্সারকে বলতেছে উৎপল দত্ত, এই শোন, কদমকে তুই বিয়ে করবি, আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস। তো সংবিধানের এই অংশটা পড়লে আমার উৎপল দত্তের সেই ডায়লগটা মনে হয় সবসময়, মানে বাংলাদেশের মালিক তোরাই, আমি শুধু মাঝে মাঝে একটু বুঝেছিস। মানে বাংলাদেশে শেখ পরিবার ভোগ করবে, কিন্তু জনগণের কাছে স্বাধীনতার একটা ইলিউশন ক্রিয়েট করবে, বিভ্রম ক্রিয়েট করবে। সেই উৎপল দত্তের মতো এখান থেকেই আসে বইয়ের পেছনে শেখ হাসিনার বাংলাদেশ, বা আমার বাবা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে, বা বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, এই টাইপের কথাবার্তা। মানে এই সংবিধান উচ্চ কণ্ঠে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিকানা জনগণের বলে ঘোষণা করলেও তা ভোগ করার সমস্ত ক্ষমতা নিরঙ্কুশ করে দিয়েছে প্রধানমন্ত্রীকে। জনগণকে নির্বাচন কমিশন নির্ধারিত পদ্ধতিতে এবং সময়ে ভোট দেওয়ার একটা অধিকার ছাড়া তার ক্ষমতা প্রয়োগের আর কোনো বিধান এই সংবিধানের কোথাও খুঁজে পাওয়া যাবে না। আবার সেই ভোট দেওয়ার সেই সামান্য অধিকারটুকু আমাদের নাই। সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ হলেও আখেরে এভাবেই জনগণ শেখ পরিবারের এবং শেখ হাসিনার দাস হয়ে গেছে। এই সংবিধান নাগরিক হিসেবে আমাদের কোনো অধিকার দেয়নি। যেটুকু নামমাত্র অধিকার কাগজে কলমে দিয়েছে, সেটাও নানা ধরনের কথার জালে কেড়ে নেওয়া হয়েছে। এটা জনগণের সাথে প্রতারণা। সংবিধান তো জনগণ ক্রিটিক্যালি পাঠ করে না, কিন্তু যারা লিখেছে তারা তো জানে আমি এটা কি জন্য লিখছি। এই প্রতারণা আপনারা কেন করলেন? তাহলে এখন আমরা কি করব? আমাদের এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের একটা নতুন সংবিধান লাগবে। ৭২ রচিত সংবিধান আজ ২০২২ সালের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না, পারছে না। এই সংবিধান আমাদের কোনো অধিকার রক্ষা করতে পারেনি। এই সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে রক্ষা করতে পারেনি। ওই সংবিধান রাখলে আবার হাসিনা তৈরি হবে, আর বাংলাদেশের নাগরিকদের সকল অধিকারকে জয় বাংলা করে দেবে। ওই সংবিধান রচিত হতে হবে আজকের তরুণদের স্বপ্ন আর কল্পনা দিয়ে, তাদের পার্টিসিপেশনে। তাদের আগামীর জগতে আমরা থাকবো না, তাই ওইটা আমরা তৈরি করে দিতে পারি না। ওহে আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা, শুনতে বুক ভেঙে গেলেও তোদের আগামীর জগতে আমরা থাকবো না, কেউই না। ওই জগৎকে তোদের তৈরি করতে হবে। সেই জগৎ আজকে চাইতে জটিল হবে। আমাদের চাইতে বেশি চালাক না হলে, বেশি কর্মঠ না হলে ওই জগৎ নির্মাণ করা যাবে না রে পাগলা। আমি ওই জগৎ নির্মাণের উপযোগী করে তোদের তৈরি করব। আমি দেখাতে পারবো কিভাবে কাজটা করতে হয়, কিন্তু কাজটা করে দিতে পারবো না। তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার হেটাররা মনে করে আমার মনে হয় একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে। কথাটা একেবারে মিথ্যা না, কিন্তু আমার অ্যাম্বিশনটা কি? দেখেন, হাসিনা কেন হাসিনা হয়ে উঠতে পারল? কেন আজকের মজলুম পরে ক্ষমতায় গিয়ে জালেম হয়ে ওঠে? এর একটা প্রধান কারণ, জনগণ যাকে নেতা বানায় সে ক্ষমতায় গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায়, জনগণের প্রতিপক্ষ হয়ে যায়।
পলিটিক্যাল রুলার্স ফ্রি দেমসেলভস অ্যান্ড এনস্লেভ আদার্স। তারা নিজেদেরকে মুক্ত করে আর অন্য সবাইকে দাস বানায়। জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার মতো কোনো শক্তি থাকে না। থ্যাঙ্কস টু শেখ হাসিনা এই শাসনে অদ্ভুত একটা অবস্থা তৈরি হয়েছে। আমার মতো একজন কর্পোরেট এক্সিকিউটিভ অলমোস্ট ফুল টাইম অ্যাক্টিভিস্ট হয়ে গেছে। জিয়া হাসানের মতো একজন এক্স আর্মি অফিসার কর্পোরেট এক্সিকিউটিভ বাংলাদেশের ব্রাইটেস্ট অর্গানিক ইকোনমিস্ট হয়ে গেছে। বাংলাদেশ ইলিয়াসের মতো ফাইনেস্ট অনুসন্ধানী সাংবাদিক পেয়েছে। আমরা নেত্র নিউজের মতো একটা পোর্টাল পেয়েছি। কনক সারোয়ারের মতো একজন সাংবাদিক পেয়েছি। মুশফিক ফজলের মতো একজন প্রথম সাংবাদিক পেয়েছি যে হোয়াইট হাউসে বাংলাদেশের ইন্টারেস্টের প্রসঙ্গ তুলতে পারছে। আদিলুর রহমান শুভ্রের মতো গ্লোবালি অ্যাক্লেইমড হিউম্যান রাইটস লিডার পেয়েছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি হয়েছে। আর অনেকেই আছেন যাদের নাম করতে পারিনি, কিন্তু দেখেন এদের জন্ম কিন্তু শেখ হাসিনার আমলে। এদের পরিচিতির কারণটা কি? কারণ খুব সিম্পল, এরা জনগণের কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে পারে। আমিও ব্যক্তি হিসেবে তুচ্ছ, কিন্তু জনগণের কণ্ঠ আমার স্বরে যখন প্রতিধ্বনিত হয় আমি ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে আঙুল তোলার হিম্মত অর্জন করে ফেলি। এটাকেই বলে সফট পাওয়ার। একসময় প্রথম আলো ডেইলি স্টার ছিল ক্ষমতাবান এই সফট পাওয়ারের অধিকারী, আর আজকে সিভিল সোসাইটির ক্ষমতা চলে এসছে এইখানে। আর আমরা কেউই কিন্তু রাজনৈতিক দল করি না। রাজনীতির বাইরে এই স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে আমাদের অনেকের। আমাদের বুকে সাহস আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আছে, আধুনিক দুনিয়ার সাথে পাল্লা দেওয়ার দক্ষতা আছে। আমি অন্যের কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার এই সফট পাওয়ারকে মজলুমের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাকে দৌড়ের উপরে রাখার কাজে ব্যবহার করব। কারণ পাবলিক ভয়েস যেটা পাবলিক ভয়েস হিসেবে অর্গানিক্যালি ডেভেলপ করেছে, বা যেটা সিভিল সোসাইটি, সেটা যদি ক্ষমতার কাছে আত্মসমর্পণ করে তাহলে জনগণ ডিফেন্সলেস হয়ে যায়। সে তার রাজনৈতিক ক্ষমতা হারায়, সে ভয়েসলেস হয়ে যায়, তার কোনো ভয়েস থাকে না। সে তখনই তার এজেন্সি বা অধিকার রিক্লেম করতে পারে যখন তার পক্ষে শক্তিশালী ভয়েস পায়, যে ক্ষমতার সামনে দাঁড়িয়ে আঙুল নাচিয়ে কথা বলতে পারে, যার সামনে ক্ষমতা থর থর কাঁপে। বাংলাদেশের মন্ত্রীদের নাম মানুষ জানে না, কিন্তু তারা মৌলানা ভাসানীর নাম জানে, কারণ ওই লোকটা ক্ষমতার কাছে কখনো নতজানু হননি। এই লোকটা আমৃত্যু মজলুমের পক্ষে থাকবে। শক্তিশালী সিভিল সোসাইটি দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেই বাংলাদেশে আগামীতে পাওয়ার ব্যালেন্স করতে হবে। ফিদেল ক্যাস্ট্রো চে গুয়েভারার চাইতে বড় মাপের বিপ্লবী ছিলেন, কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়াতে অল্পদিন বেঁচে থেকে লড়াই করতে করতে বলিভিয়ার জঙ্গলে ধৃত হয়ে নিহত চে গুয়েভারাকেই তো বেশি মানুষ মনে রেখেছে, তাই না? কেন? কারণ আমাদের সকলের জীবন তো সাফল্যের না, সকলের জীবনই ট্র্যাজিক নায়কের মতো। তাই ট্র্যাজিক নায়কদের সাথে মানুষ খুব সহজেই কানেক্ট করে ফেলে নিজেকে। চেয়েছিলেন ট্র্যাজিক নায়ক। মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা একটাই, কষ্টের জীবন, সাহসের জীবন, ত্যাগের জীবন। আপনি আপনার ব্যক্তিগত অর্জন দিয়ে কখনোই মানুষের হৃদয়ের গভীরে পৌঁছাতে পারবেন না। যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের আমলে। তো আল্লাহর কি কাম, হঠাৎ করে একটা সুযোগ আসছে, ঠিক একইভাবে আপেলের সাথে অ্যাপেলের তুলনা করার আর কি, দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা, দেশ চালানোর তুলনা করা। আলোচনাটা শোনেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে না আপনি কে কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। এই যে নতুন বছরটা শুরু হলো না বাংলাদেশে, তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে। প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম 1 জানুয়ারি, হ্যাঁ, বছরের পয়লা উপহার আর কি। এটা কয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর। তার আগে জানেনি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো 5 বছর আগে, সেটা আরো 5 বছরের জন্য বৃদ্ধি করছে। 2017 সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি $272 ধার্য করে। এইবার এটা বাড়াইছে, টন প্রতি $351.72 করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় 40% বাড়ানো হয়েছে। দেখেন, আর দ্বিতীয় খবরটাও 1 জানুয়ারিতে প্রকাশিত হয়েছে। এতে কয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরি ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি। তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে? প্রায় 1100 কিলোমিটার আর কি, এই প্রমোত্তরি গুলো। যে দেখেন, একই দিনে কিন্তু খবরটা হয়েছে। এই দুইটা খবরে কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায়। একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের বন্দোবস্ত আদায় করে নিছে, এবং অন্যদিকে একই দিনে বাংলাদেশের উপরে চাপাই দিছে একটা অত্যন্ত অন্যায্য শুল্কের ভার।
শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায়, বুঝছা, রুপিতে। তো মোট কথা, হাসিনার আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়াইছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কিছুই দিবে না, বুঝছাও। আর বাংলাদেশ শুধু ইন্ডিয়ারে ভালোবেসেই যাবে। আর বাংলাদেশের একটা অথর্ব একটা বাণিজ্য মন্ত্রী আছে না, মোটা, টিপু মুন্সি। ওই টিপু মুন্সি ডিসেম্বরে দিল্লি গেছিল আর কি। ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন? কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায়। হে বালশুন, হেরে কি অনুরোধ করার বিষয় নাকি? অনুরোধ করার জন্য মন্ত্রী হচ্ছে তুমি? গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছিলে কিছু, ভাবছো মন্ত্রিত্ব করতে পারবে একটা দেশের? হস মন্ত্রী, কিন্তু হাসিনার আর সব কটা মন্ত্রীর মতো তুমি একটা বালশুন। যাই হোক, ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোন রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে, কাঁঠাল রানীকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে। আচ্ছা, অ্যান্টি ডাম্পিং কি? ও তো ভুলে গেছি, আগে কইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কই আনি। ইন্টারেস্টিং জিনিস, বিষয়টা কি এটা বুঝার জন্য, দেশ চালানোর জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয়। তো বুঝানি মানে চালচালা বুঝে যাবেন আর কি। মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO, তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোনো একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি, তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে, তাহলে বলা যায় ওই কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা দাম করছে, বুঝছাও। তো এরকম একটা যদি পরিস্থিতি হয়, তাহলে যে দেশে পণ্যটা গেল আর কি, যে রপ্তানি কইরা, মানে যারা আমদানি করলো, তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা শুল্ক চাপাইতে পারে। কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি, বাজার দখল করার জন্য অনেক সময় কোন দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি। তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে, কারণ তার এখানে স্থানীয় উৎপাদক আছে। তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয়, অন্যায্য একটা কম্পিটিশন, বেইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে। সেই জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক, মানে দাম কইছে হ্যাঁ প্রোডাক্ট, তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক দেয় যেন প্রোডাক্টের দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে। বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আরো ভালো করে এটা বুঝাই দিই আর কি। ধরেন চীন আমেরিকার কিছু কম্পিউটার পাঠাইলো কম দামে আর কি, রপ্তানি করলো। তো আমেরিকা হিসাব নিকাশ করে চীনকে কইলো যে হাঙ্গের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো, তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো, হাঙ্গেরে কেন তুমি কম দামে বিক্রি করলা? তো তার মানে তুমি এই কম্পিউটারটা আমার দেশে দাম করছো, তাই না? তো এই কারণে তো আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার, তারা তো তোমার সাথে একটা বেইনসাফি প্রতিযোগিতায় লিপ্ত হইলো, তার সাথে তোমার সাথে তো প্রতিযোগিতা পারবে না, তাই না? তো এই অন্যায্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে, কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি, যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয়, ফেয়ার কম্পিটিশন করো, বুঝছাও। তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপায় দেয়, তাহলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি, ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে, তাই না? তাই তো বোঝা যায়। তো সব আইনেরই তো অপপ্রয়োগ আছে, তাই না? তেমন এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনেরও অপপ্রয়োগ করে থাকে অনেক দেশ। শুধাই অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোনো দেশ আর এক দেশের পণ্যের উপরে, ঢুকতেই দেবে না। নিজের মার্কেটে আমি আর কাউরে ঢুকবার দেবো না আর কি, বুঝছাও। তো তাইলে এরকম অন্যায্য আচরণের যদি শিকার হয় কোনো দেশ, কার কাছে বিচার দিবে? এখানে ব্যবস্থা আছে, এই জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে WTO-র কাছে একটা ডিসপিউট সেটেলমেন্টের জন্য বা বিবাদ নিষ্পত্তির জন্য একটা কেস দায়ের করা যায়। তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে? পাটের ক্ষেত্রে তো টিপু মুন্সি যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে 2017 সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না, সেটা প্রত্যাহারের যখন অনুরোধ জানাইছিল, তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা অযৌক্তিক বা বেইনসাফি বলে বিবেচনা করে, ঠিক তো, তাই না? তাছাড়া সে রিকোয়েস্ট করবে কেন? তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি, বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না, সোজা হিসাব। বরঞ্চ ইন্ডিয়ায় শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাই না? তাহলে হাসিনা সরকারের কি করা উচিত ছিল? WTO-তে একটা কেস করে দেওয়া উচিত ছিল, তাই না? দেখে আসলাম তো আমরা আগে দেখে আসলাম, তাই না? তো 2017 সাল থেকে তো 5টা বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অন্যায্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা কে দেখবে? হাসিনা তো দেখা উচিত। কিভাবে দেখছে? সে তো কেস করে নাই। সে করতেছে কি, ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে, উপরোধ করছে, ভাই এটা ছেড়ে দেন,
তো ইন্ডিয়ার পাশে এটা সেটা যারা ক্ষমতায় আসছে এবং ইন্ডিয়া সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে, সেই রকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি? এইগুলোর জন্য দরকার জনগণের সত্যিকারের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার। তো এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করতো এটা আমরা দেখি। আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম, একই ধরনের, খালেদা জিয়া ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা, সেটা দেখি। তাহলে আমরা দেখবো যে বিকল্প নাই কাঁঠাল রানী আর খালেদা জিয়ার তফাৎটা কি। এখন যারা তরুণ আছেন বা চ্যাংড়া প্যাংড়া আছেন তারা কিন্তু এটা বোধহয় জানেন না যে খালেদা জিয়ার ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের, রহিম আফরোজ কথা। তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল। তো খালেদা জিয়া কেস করে দিছিল এবং ইন্ডিয়া খালেদা জিয়ার উপরে প্রচুর বিলা হয়েছিল। হ্যাঁ, বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা, তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা। তো এইটার মূল্য কিন্তু খালেদা জিয়া এখনো দিচ্ছেন, তার পরিবার দিচ্ছে, তার দল দিচ্ছে। তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে জানা দরকার, তাই না? আসেন আমরা একটু দেখি। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় 98-99 থেকে 2000-2001 সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি, এটা প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়ে $1.3 মিলিয়ন উন্নীত হয়। অনেক বাড়ছে, কিন্তু ওই অর্থে ভারতে বাংলাদেশের যে মোট রপ্তানি সেইটা 1000 ভাগের 2 ভাগও না, কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত 2001 সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। তো 2001 থেকে 2002 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তো এই সিদ্ধান্ত কে নিয়েছিল? ইন্ডিয়ায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওই দেশের, মানে ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং মহাপরিচালকের দপ্তর, ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং, মানে ডিজিএডির সুপারিশ অনুসারে। তো ডিজিএডি এটা কেন করছিল? কারণ ইন্ডিয়ার 2টা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিছিল। তো ডিজিএডি একটা অনুসন্ধান চালায়, এই অনুসন্ধানের আলোকে ডিজিএডি এই সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে ডাম্প করা হচ্ছে। এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে 131% অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। ওই সময় আমি তো কইছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রহিম আফরোজ। তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে। কিন্তু তাদের আপিল এই 2 জায়গাতে প্রত্যাখ্যান করা হয়। হ্যাঁ, করাই হবে, তো তারা তো নিজেরটা বেশি বোঝে, ভালো বোঝে। তো এর মধ্যে 2001 সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয়, কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না। ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন বেগম জিয়া সামনে 2টা পথ খোলা ছিল। একটা হচ্ছে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা, আর 2 নম্বর পথ হচ্ছে বিষয়টা নিয়ে WTO ডিসপিউট সেটেলমেন্ট প্রক্রিয়ায় একটা কেস করে দেওয়া। প্রথম পথটা, মানে ইন্ডিয়ার এই অন্যায্য পদক্ষেপ মেনে নেওয়াটা ছিল খুব সহজ। এতে ইন্ডিয়া খুশি থাকতো, তাই না? বেগম জিয়ার উপরে বিলা হইতো না, বিএনপির উপরে বিলা হইতো না। কিন্তু বেগম জিয়া কি করছিলেন? খালেদা জিয়া সহজ পথটা গ্রহণ না করে WTO তে কেস করে দেয় সরকারিভাবে। WTO তে যাওয়ার পথটা কিন্তু সহজ ছিল যে তা কিন্তু না। প্রথমত এতে ইন্ডিয়া অসন্তুষ্ট হয়েছে, সম্ভাবনা ছিল এবং আসলেই হয়েছে। তাছাড়া আমাদের ইন্টারনাল যে এক্সপার্টাইজ এই সমস্ত কেসেস ডিল করা, সেটা এরকম ছিল না। কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য স্বার্থকে বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন। তো ওর আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্য যে জনদক্ষতা দরকার, সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না। আমাদের সৌভাগ্য যে ওই সময় জেনেভায় অ্যাডভাইজার সেন্টার অন WTO ল, তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয়। তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় $1,50,000, মানে $1.5 লক্ষ আর কি। মানে সেই সময়ের হিসাবে এটা 75 লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি, যদি আমার হিসাব ভুল না হয়ে থাকে ওই সময় এক্সচেঞ্জ রেট যা ছিল। কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয়। আজকে তো হাসিনা খালেদা জিয়ার নামে বদনাম করে যে উনি এতিমের টাকা মাইরা দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু খালেদা জিয়া পাবলিক মানি খুব সাবধানে খরচা করতেন। এইটা ওনার সাথে যারা কাজ করছেন আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি। কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পেলে তিনি সেটা সদ্ব্যবহার করতেন। যাই হোক, এটা আপনারা করতে পারবেন, যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায়, বাংলাদেশ কত টাকা দিচ্ছে, তাই না? তো রেকর্ড আছে। শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদা জিয়ার রিকোয়েস্টটা নেয় এবং মাত্র $15,000 কেসটা করতে রাজি হয়। মানে
সেই সময় $15,000 মানে ওই সময়ের আর কি 7.5 লাখ টাকা আর কি। তো যাই হোক, মানে 10 ভাগের 1 ভাগে কিছুই না। তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং সিদ্ধান্তের বিরুদ্ধে 5টা যুক্তি WTO এর কাছে পেশ করছিল। অল্প কথায় কই আর কি। 1 নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক আরোপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ। 2, ভারতে বাংলাদেশের ব্যাটারির রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারের মূল্যের যে তফাৎ বা মার্জিন, এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। 3, ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না। 4, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য, সেগুলো যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। এবং 5 নাম্বার, ভারত সব পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এইসব কারণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া WTO এর অ্যান্টি ডাম্পিং চুক্তির বেশ কয়েকটি ধারার খেলাপ করছে এবং অপব্যবহার করছে। এই যে দেখেন, তো এই কেসে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেসের থার্ড পার্টি। তারা WTO এর যে প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে, কনসালটেশনে ডাকে। হ্যাঁ, এই যে দেখেন, তারপরে কি হয়, ইন্ডিয়া জানতো বাংলাদেশের এই যুক্তিগুলো সঠিক, অকাট্য, এবং এই প্রক্রিয়া যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে, এটাতে যে তার কোনো সম্ভাবনা ছিল না। আন্তর্জাতিকভাবে হেয় হবে ইন্ডিয়া। তো তখন ইন্ডিয়া গুটি সুটি মেরে আসা কি করে জানেন, ওই তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে। কি মজা! তো সেই কারণে তারা বাংলাদেশকে বলে যে WTO এর যে প্রক্রিয়াটা শুরু করছো না, ওইটা বন্ধ করো। তো এটা কিন্তু ছিল চালাকি। হ্যাঁ, এটা কিন্তু এরকম চালাকি করে। মানে বাংলাদেশ যদি WTO এর প্রক্রিয়া বন্ধ করতো তাহলে ইন্ডিয়ার জিন্দিগিতে আর শুল্ক তুলতো না। হ্যাঁ, ওই যে দামাল সিনেমার পরিচালক আছে না, ওই যে রায়হান রাফি, আমার ফোন করে কইছিল যে আমি ওই যে আমার সিনেমায় যে রাজাকারের কণ্ঠের নারায় তকবীর দিছি ওইটা কিন্তু বদলাই দিব, আপনি একটু আপনার স্ট্যাটাসটা ডিলিট করে দেন। একদম ইন্ডিয়ান স্টাইল আর কি। আমি ডিলিট করে দিছি এবং তারপরে সে আর বদলায় নাই। খুব চমৎকার হিসাব আর কি, বুঝছাও। তো তার উত্তরে খালেদা জিয়া ইন্ডিয়াকে জানাইছিল কি জানেন, আমার ওইটা ফলো করা উচিত ছিল। উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ WTO এর আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মাইনে নিতে বাধ্য হইতে হয়। 2005 সালের 4 জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন 1/2005 জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক চূড়ান্তভাবে বাতিল করে। এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই WTO কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে, তারা নেগোসিয়েট করে ফেলছে। এর ফলশ্রুতিতে 2006 সালের 20 ফেব্রুয়ারি WTO এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল সাহস, অসীম সাহস, প্রচন্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম। এই কঠিন পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সাথে, সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা, 5 বছরের বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশের পাটজাত পণ্যের উপর অন্যায়ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো 5 বছর। ইন্ডিয়ার পাচাটা গোলাম এ নত জানু কাঁঠাল রানী হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া আর কোনো কিছুই করে নাই, এখন নাকি বিকল্প নাই। তো আজ যখন ইন্ডিয়ার প্রমোদ তরিগুলা বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের 1100 কিলোমিটার দীর্ঘ নদী পথ ব্যয় চলবে, আর আমাদের দরিদ্র পাট চাষী ভাইরা আর পাট কলের শ্রমিকেরা অসহায় দৃষ্টিতে তাকায় তাকায় দেখবেন, আফসোস করবেন এবং আক্ষেপ করবেন এবং হাহাকার করবেন, এইটার জবাব কি হাসিনা দেবে? তাই আজকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমোত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শব্দ। পাট চাষ কইরা যে পাপ করছিল তারা, সেই বঞ্চনার তেলেই এই লঞ্চগুলো প্রমোত্তরীগুলো চলে। তাদেরই ভাগ্য, তাদেরই শ্রম যা হাসিনা সরকার শুধু ক্ষমতা থাকার বাসনায় ভারতকে উপঢৌকন দিছে। কারণ আপনি আমি বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের জনগণ তো হাসিনার কাছে কিছু না, আমরা তো তাদের প্রজা, আমরা তার টাকা কামানোর মেশিন। আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে, বিলাবে আর পালানোর সময় বাইন্দা নিয়ে যাবে। বেগম জিয়া আর ফ্যাসিস্ট কাঁঠাল রানীর মধ্যে কি তফাৎ জানতে চাইছিলেন না অনেকে?